আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। 1 নম্বর ক্লাস আমরা পূর্বে করেছি। আজকে দ্বিতীয় ক্লাস। আমাদের ক্লাসের লিঙ্কটা আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিন এবং কি যতগুলো প্রাইভেট পাবলিক ফেসবুক গ্রুপ আছে সবগুলোতে শেয়ার করে দেন। আজকের ক্লাসে আমরা একটা 10 নম্বর অঙ্ক সমাধান করব। অঙ্কটা ছিল 2017 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো অঙ্কটা খুব সহজভাবে আমরা সমাধান করব। এর পূর্বে আমরা একটু সময় নিচ্ছি, ক্লাসটা একটু শেয়ার করে দিন সকল পাবলিক ফেসবুক গ্রুপ এবং কি আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দেন এবং কি সবাইকে বলবেন একটু ফাস্ট জয়েন করতে। দেন আমরা ক্লাস স্টার্ট করব, অঙ্ক সমাধান করব। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে? বোর্ডের প্রশ্ন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে? আমরা একটু সময় নিচ্ছি, আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দেন এবং কি আমাকে একটু কমেন্ট করে জানান সবকিছু ক্লিয়ার আছে কিনা। মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু বলে দিবেন সবাই যেন একটু ফাস্ট জয়েন করে নেয়। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করব। অঙ্কটা আপনারা খুব সহজেই করতে পারবেন, কারণ 1 নম্বর ক্লাসে আমরা বেসিক সবগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম। আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের ঠিকানা একটু বলবেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কি আপনার কলেজ নেম কি, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন একটু আমাদেরকে বলে দিবেন। সবকিছু ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। এখন আমরা আমাদের অঙ্ক সমাধানে চলে যাই। আমি আবারও বলছি, আজকে আমাদের টপিক হচ্ছে অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 এর 2 নম্বর ক্লাস আজকে। তো 1 নম্বর ক্লাসটা যারা করে নেই করে নেবেন। 1 নম্বর ক্লাসটার মধ্যে এই অধ্যায়ের সবগুলো সামারাইজ করে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। তো যারা 1 নম্বর ক্লাস করে নেয় তাও আজকের ক্লাসটা বুঝতে পারবেন, তবে 1 নম্বর ক্লাসটা করার পর আজকের ক্লাসে আপনার তেমন কিছু বোঝা নেই, জাস্ট আপনি শুধু সমাধান করবেন। তো আমি প্রশ্ন একটু পড়ি। বলছে ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউস ওয়ান প্রোডাক্ট। ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটা পণ্য উৎপাদন করে। ইট কস্ট ইনক্লুড, তার কিছু খরচ সংযুক্ত করা হয়েছে। ডাইরেক্ট মেটেরিয়াল টাকা 10 টাকা পার ইউনিট, ডাইরেক্ট লেবার টাকা 8 টাকা পার ইউনিট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড টাকা 6 টাকা পার ইউনিট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2,50,000 টাকা এন্ড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টাকা 30,000 টাকা। এই খরচগুলা এখানে দেওয়া আছে। তারপর বলছে ইন অক্টোবর 2012 অক্টোবরে ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউসড, উৎপাদন করেছে 25,000 ইউনিট। তারা কি করছে? অক্টোবর মাসে তারা 25,000 ইউনিট পণ্য উৎপাদন করেছে। এন্ড সেলস এন্ড সোল্ড, বিক্রয় করেছে কত? 20,000 ইউনিট। তার মানে তারা উৎপাদন করেছে 25,000 ইউনিট, বিক্রি করছে 20,000 ইউনিট। তাদের কাছে মজুদ ক্লোজিং ইনভেন্টরি অথবা ইন্ডিং ইনভেন্টরি অথবা মজুদ রয়েছে 5,000 ইউনিট। তারপর তারা যে সেলস করছে 20,000 ইউনিট, প্রত্যেক ইউনিট সেলস করছে 50 টাকা করে। এটা আসছে 2017 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো আমাদের কাছে রিকোয়ারমেন্ট কি কি চাইছে আমরা একটু দেখি। 1 নম্বরে বলছে ক্যালকুলেট প্রোডাক্ট কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং সিস্টেমে আমাদের প্রোডাক্ট কস্ট বের করতে বলছে বা কস্ট পার ইউনিট বের করতে বলছে। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রিপেয়ার এ ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট। 2 নম্বর বলছে আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট করতে কোন পদ্ধতিতে করব? ভেরিয়েবল সিস্টেমে করতে বলছে। এখন একটা কথা বোঝার বিষয়, এখানে 2টা রিকোয়ারমেন্ট চাইছে, এই কারণে আমরা 2টা রিকোয়ারমেন্ট করব। যদি মাত্র একটা রিকোয়ারমেন্ট চাইতো তাও আমরা 2টা করতে হবে, কারণ শুধু যদি বলতো প্রিপেয়ার এ ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট, শুধু এই রিকোয়ারমেন্টটা থাকলে এট ফার্স্ট আমাদেরকে এটা করতে হবে যে ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। এটা বলুক আর না বলুক, যখন ইনকাম স্টেটমেন্ট চাইবে ভেরিয়েবল কস্টিং সিস্টেমে, তখন আমাদেরকে অবশ্যই কস্ট প্রাইস বের করতে হবে।
অবশ্যই আমাদেরকে কস্ট প্রাইস বের করতে হবে। আচ্ছা, তাহলে যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করব আমাদেরকে কস্ট প্রাইস বের করতে বলুক আর না বলুক অবশ্যই আমাদেরকে বের করতে হবে। এখন ইনকাম স্টেটমেন্ট আমরা ভেরিয়েবল সিস্টেমে করলে আমরা ভেরিয়েবল সিস্টেমে বা ভেরিয়েবল কস্টিং সিস্টেমে আমরা কস্ট পার প্রোডাক্ট কস্ট বের করব। আবার যদি ইনকাম স্টেটমেন্ট যদি অ্যাবজর্পশন সিস্টেমে করি তাহলে অ্যাবজর্পশন সিস্টেমে আমাদেরকে প্রোডাক্ট কস্ট বের করতে হবে, প্রশ্নে বলুক আর না বলুক। যেটা এখানে বলছে আমরা করি, তো সমাধান করি আমরা। এক নম্বরে আমরা কি প্রোডাক্ট কস্ট বের করব। ভেরিয়েবল কস্টিং সিস্টেমে প্রোডাক্ট কস্ট বের করার কয়টা ফরম্যাট আমি বলেছিলাম। আচ্ছা, আমরা সলিউশনে চলে যাই। সলিউশন SOLUTION সলিউশন রিকোয়ারমেন্ট 1 রিকোয়ারমেন্ট 1, ঠিক আছে। এখানে আমার কাছে কি চাইছে, কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। তো আপনারা হেডিংটা লিখে নেবেন যে ক্যালকুলেট দা প্রোডাক্ট কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্টিং লিখে তারপর সমাধানটা করবেন। আমি সমাধানটা করে দিচ্ছি এখানে। এই যে আমরা একটা গড় করব, গতকালকে প্রথম ক্লাসে আমি দেখেছিলাম, খুব সহজ। আমরা প্রোডাক্ট কস্ট বের করব। এখানে পার্টিকুলার লিখতে পারি, পার্টিকুলার CULARS পার্টিকুলারস, আর এখানে হচ্ছে টাকা। তো আমাদের ভেরিয়েবল কস্টিং সিস্টেমে আমাদের কস্ট পার ইউনিট বের করার জন্য কয়টা আইটেম আসে, 3টা আইটেম। এক হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো আমরা একটু লিখে নিই। ডাইরেক্ট মেটেরিয়াল DIRECT, ডাইরেক্ট মেটেরিয়াল METERIAL, ডাইরেক্ট মেটেরিয়াল। ডাইরেক্ট লেবার DIRECT, ডাইরেক্ট লেবার LABOR, ডাইরেক্ট লেবার। তারপর হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমি একটু শর্ট করে লিখি, ভেরিয়েবল ABL, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড OVER, ওভারহেড ACAD, ওভারহেড। এখন এগুলা প্রত্যেক ইউনিটের জন্য কত টাকা করে খরচ হয়েছে আমরা একটু দেখি। ডাইরেক্ট লেবার ছিল, ডাইরেক্ট মেটেরিয়াল ছিল 10 টাকা, ডাইরেক্ট লেবার ছিল 8 টাকা, আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ছিল 6 টাকা। টোটাল যোগ করলে আমাদের আসে 24 টাকা কস্ট পার ইউনিট। এক ইউনিট পণ্য উৎপাদন করতে আমাদের টোটাল খরচ হয়েছে কত, 24 টাকা, ঠিক আছে। এক ইউনিট পণ্য উৎপাদন করতে আমাদের খরচ হয়েছে প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট মানে কি, উৎপাদন খরচ। টোটালি আমাদের খরচ হয়েছে 24 টাকা। এখন আমরা উৎপাদন করছি 25,000 ইউনিট। 25,000 ইউনিট পণ্য উৎপাদন করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কি আমরা বিক্রি করছি কত টাকা, এই আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা ইনকাম পাবো। তাইলে এক নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের এইটুকুই। এক নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে, ক্যালকুলেট প্রোডাক্ট কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। এই হেডিংটা আপনার উপরে লিখে জাস্ট এভাবে করে দিবেন, করলে কি আমাদের এক নাম্বার রিকোয়ারমেন্ট হয়ে গেল। এক নাম্বার রিকোয়ারমেন্ট কি বুঝতে পারছেন? যারা এক নাম্বার ক্লাস করেছেন আশা করি তারা খুব সহজে বুঝতে পেরেছেন। আচ্ছা, এটুকু আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন ফাস্ট করব, এখন আর বোঝানোর সময় নেই, কারণ এক নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে বেসিক যত ইনফরমেশন ছিল সবগুলো এক নাম্বার ক্লাসে দিয়েছি। এখন শুধু সমাধান করব, আপনারা শুধু দেখে দেখে বুঝে নেবেন। এখন 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা কি করব, ইনকাম স্টেটমেন্ট করব। ইনকাম স্টেটমেন্ট আমরা এখানে করতে পারবো রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2, ঠিক আছে। রিকোয়ারমেন্ট 2 এখানে কি আছে, ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট লেখার জন্য আমাদেরকে কিছু হেডিং লিখতে হবে। হেডিংটা হচ্ছে আমরা লিখবো ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং সিস্টেম। আচ্ছা, এক নম্বর রিকোয়ারমেন্ট আমরা যেহেতু হয়ে গেছে এটা আমরা এখন মুছা দিই, ঠিক আছে। কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে, এক ইউনিট পণ্য প্রোডাক্ট কস্ট আমাদের কত হয়েছে পার ইউনিট 24 টাকা, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন, এটা আমাদের কাজে লাগবে ইনকাম স্টেটমেন্ট করার জন্য। এখন হচ্ছে রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2 কি বলছে, ইনকাম স্টেটমেন্ট করতে। তাহলে আমাদেরকে আগে কোম্পানির নাম লিখতে হবে, ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ঢাকা DSA, ঢাকা। আমি শর্ট করে লিখতেছি, আপনারা ফুল ফর্ম লিখবেন, ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ঠিক আছে। ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তারপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, STATEMENT, ইনকাম স্টেটমেন্ট। তারপর হচ্ছে
ইনকাম স্টেটমেন্ট আমরা করতেছি কোন মেথডে করতেছি, ভেরিয়েবল সিস্টেমে করতেছি নাকি অ্যাবজর্পশন সিস্টেমে করতেছি, এটা নিচে লিখতে হবে। ইনকাম স্টেটমেন্ট আন্ডার UNDER আন্ডার ভেরিয়েবল আন্ডার ভেরিয়েবল কস্টিং COSTING under variable costing for the year ended, for the month ended, for যেহেতু অক্টোবর বলছে এই কারণে আমরা ফর দ্য মান্থ লিখবো। ফর দ্য মান্থ MONTH month, for the month ended কত 31st October অক্টোবর OCTOBER অক্টোবর 2000 কত সাল 2012, ঠিক আছে। এখন ইনকাম স্টেটমেন্টের জন্য আমরা একটা ঘর করব 3 কলাম বিশিষ্ট একটা ঘর করব আমরা। আচ্ছা, টাকার জন্য 2টা কলাম করব। এই যে টাকার জন্য 2টা কলাম করব, টাকা। এই পাশে অ্যাকাউন্টস টাইটেলও লিখতে পারেন অথবা পার্টিকুলারও লিখতে পারেন, তো আমি যে কোনো একটা লিখলে হবে। আপনারা অ্যাকাউন্টস বা আমরা অ্যাকাউন্ট টাইটেল লিখি ACCOUNT অ্যাকাউন্ট টাইটেলস TITLES অ্যাকাউন্ট টাইটেলস, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট করার মূল কাজ কি, ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণী কাজ কি, আয় থেকে ব্যয় বাদ দিলে নেট ইনকাম আমরা পাই। তাহলে সর্বপ্রথম আয়টা লিখবো, আয় থেকে ব্যয়গুলো বাদ দিব। তো আমাদের আয় কি, যখন আমরা বিক্রি করি বিক্রির মাধ্যমে আমাদের আয় হয়। তো আমরা উৎপাদন করছিলাম 25,000 ইউনিট, কিন্তু এই যে আমরা উৎপাদন করেছিলাম 25,000 ইউনিট আর সোল্ড বলছে 20,000 ইউনিট। 20,000 ইউনিট পণ্য উৎপাদন বিক্রি করছে 50 টাকা পার ইউনিট। তাহলে আমরা এখন লিখবো আমাদের কি ইনকামটা আমরা লিখবো যে সেলস, এরপরে যে একটা দাগ দিয়ে দেই সেলস সেলস কত হাজার ইউনিট, সেলস হচ্ছে আমাদের 20,000 ইউনিট। আমরা সেলস করছিলাম কত টাকা, 20,000 ইউনিট। সেলস 20,000 ইউনিট, 1 2 3 4, 20,000 ইউনিট কত টাকা করে বিক্রি করছি, 50 টাকা করে পার ইউনিট। 50 টাকা করে পার ইউনিট, তাহলে 5 20 100, আমাদের 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের সেলস। তাহলে এই কলামে আমরা লিখবো 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, ঠিক আছে। তারপর সেলস থেকে এই যে সেলস, এটা হচ্ছে আমাদের আয়। আমাদের আয় হচ্ছে কত, আমরা উৎপাদন করছিলাম 25,000 ইউনিট, এখান থেকে আমরা 20,000 ইউনিট বিক্রি করছি, 5,000 ইউনিট আর রয়ে গেছে। তো 20,000 ইউনিট 50 টাকা করে পার ইউনিট বিক্রি হচ্ছে, তাহলে 5 20 1 লক্ষ টাকা আমাদের, সরি 10 লক্ষ টাকা হবে আমাদের। 10 লক্ষ টাকা আমাদের কি আয় হয়েছে, ঠিক আছে। তাহলে এই পাশে আমরা একটা শূন্য বাড়াই দিই, তাহলে আমাদের সেলস হলো কত, সেলস হচ্ছে 10 লক্ষ টাকা। এখন এই আয় থেকে আমরা আমাদের ব্যয়গুলা বাদ দিব, লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, লেস ভেরিয়েবল ভেরিয়েবল COST কস্ট অফ গুডস সোল্ড GWDS গুডস সোল্ড SOLD কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডে 3টা আইটেম যায়, এক হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, 2 নম্বর হচ্ছে প্রোডাকশন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট, 3 হচ্ছে এন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি মানে মজুদ পণ্য। তাহলে আমরা এখন লিখবো ওপেনিং ইনভেন্টরি অথবা বিগিনিং ইনভেন্টরি, যেটাই বলেন আমরা লিখবো ওপেনিং, OPENING ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি আমাদের ছিল না, এই কারণে আমরা একটা দাগ দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট কস্ট অথবা প্রোডাকশন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। তাইলে ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে আমরা উৎপাদন করছি কত হাজার ইউনিট, আমরা উৎপাদন করছিলাম 25,000 ইউনিট, এখানে লেখা আছে। তাইলে এটাকে হচ্ছে কি ম্যানুফ্যাকচার প্রোডাকশন প্রোডাক্ট কস্ট একই কথা। তাহলে এখন আমরা লিখবো প্রোডাকশন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট, আমরা লিখবো
MANU ম্যানুফ্যাকচারিং FACTURING ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট এখন আমরা কত হাজার ইউনিট ম্যানুফ্যাকচার মানে উৎপাদন করছি? 25,000 ইউনিট। 25,000 ইউনিট, 1 2 3 25,000 ইউনিট। পার ইউনিট আমাদের কত টাকা করে খরচ হয়েছিল? আমরা যখন রিকোয়ারমেন্ট 1 করছিলাম, প্রোডাক্ট কস্ট আমরা বের করছি, পার ইউনিট আমাদের 24 টাকা করে খরচ হয়েছে। তাহলে 25,000 ইউনিট উৎপাদন করছি, প্রতি ইউনিটে আমাদের 24 টাকা করে খরচ হয়েছে। তাইলে 24 টাকা করে 25,000 ইউনিট কত আসে? 6 লক্ষ টাকা আসে। 6 লক্ষ টাকা, 1 2 3 4 5, 6 লক্ষ টাকা। আপনারা কি বুঝতেছেন? আপনারা তো বুঝতেছেন, খুব সহজ অঙ্ক, ঠিক আছে। তারপর দেখেন ওপেনিং ইনভেন্টরি নাই, যদি ওপেনিং ইনভেন্টরি থাকতো, ওপেনিং ইনভেন্টরি যদি বলতো 2000 ইউনিট, 2000 ইউনিটকে আমরা 24 দ্বারা গুণ করতাম, ঠিক আছে, গুণ করে এখানে লিখতাম। এই ওপেনিং ইনভেন্টরির সাথে আমরা কি করতাম? যোগ করতাম, যোগ ম্যানুফ্যাকচারিং কস্ট, যত হাজার ইউনিট পণ্য উৎপাদন করবো এটাকে আমরা প্রোডাক্ট কস্ট দ্বারা গুণ করে এখানে লিখলাম 6 লক্ষ টাকা। তারপর এখন হচ্ছে লেস করবো আমরা ক্লোজিং ইনভেন্টরি, লেস করব ক্লোজিং ইনভেন্টরি। লেস এভাবে সাইন দিতে পারেন অথবা LESS লেস লিখতে পারেন, ঠিক আছে। লেস LESS লেস ক্লোজিং অথবা ইন্ডিং ইনভেন্টরি, ইন্ডিং DING ইন্ডিং ইনভেন্টরি, ইন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি আমাদের কত হাজার ইউনিট আছে? এখানে বলছে যে 25,000 ইউনিট পণ্য উৎপাদন করেছিল, এর মধ্যে 20,000 ইউনিট পণ্য বিক্রি করছে, আরো 5,000 ইউনিট পণ্য রয়ে গেছে। এটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি অথবা এন্ডিং ইনভেন্টরি। কত? 5,000 ইউনিট। 5,000, 1 2 3 5,000 ইউনিট। এটাকে আমরা গুণ করব প্রোডাক্ট কস্ট দ্বারা। এই 5,000 ইউনিট পণ্যের দাম কত আছে? 24 টাকা করে আমরা এখন লিখব। 24 দ্বারা গুণ করলে 5,000 কে আসে কত? 24 দ্বারা গুণ করলে আসবে 1,20,000 টাকা। এই 6 লক্ষ টাকা থেকে আমরা 1,20,000 টাকা বাদ দেব। এই 1,20,000 টাকা বাদ দেব। 6 লক্ষ টাকা থেকে যদি আমরা 1,20,000 টাকা বাদ দিই, থাকবে আমাদের 4,80,000 টাকা। এখানে আসবো 4,80,000 টাকা। 4,80,000 টাকা। এখন এই 4,80,000 টাকা কি আমরা কি এই যে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণ হচ্ছে 4,80,000 টাকা। এই 4,80,000 টাকা আমরা কি সেলস বা আয় থেকে বাদ দিব। সেলস বা আয় থেকে বাদ দেব। এই যে আয়, সেলস অথবা আয় আমাদের ছিল 10 লক্ষ টাকা, আর লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড কত আসলো? 4,80,000। 10 লক্ষ টাকা থেকে যদি 4,80,000 টাকা আমরা বাদ দেই, আমাদের থাকবে 5,20,000 টাকা। 5,20,000, 1 2 3 4, 5,20,000। এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। আমরা জানি সেলস থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দেওয়া হয় তখন আমরা পাই কন্ট্রিবিউশন মার্জিন। আপনারা একটা অধ্যায় আছে, তখন কিন্তু ওই সূত্রের মাধ্যমে ওগুলো করতে হয়। তাহলে এটা আপনারা আগে জেনে নিলেন যে সেলস থেকে যদি ভেরিয়েবল কস্ট, এই যে আমরা কি বাদ দিছি? ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, তার মানে ভেরিয়েবল কস্ট বাদ দিলে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পাই কন্ট্রিবিউশন মার্জিন। এই যে 5,20,000 টাকা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা একটু লিখে নেই, কন্ট্রিবিউশন মার্জিন, MARGIN মার্জিন, ঠিক আছে। তাহলে আমরা জানি আয় থেকে ব্যয়গুলো আমরা বাদ দিব। তাহলে ব্যয় একটা স্টেপ বাদ দিলাম, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম। এখন আমাদের আরো দুইটা জিনিস রয়ে গেছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এই দুটো এক্সপেন্স, এই দুটো আমাদেরকে বাদ দিতে হবে। এখন এই দুটো আমরা বাদ দিব। লেস ফিক্সড কস্ট, FIXED ফিক্সড কস্ট, ঠিক আছে। লেস ফিক্সড কস্ট গুলো যখন আমরা বাদ দিব, আমাদের নেট ইনকাম পেয়ে যাবো। কারণ আমাদের কাজই হচ্ছে, ইনকাম স্টেটমেন্টের কাজ হচ্ছে আয় থেকে সবগুলো ব্যয় বাদ দেওয়া। তবে ব্যয়গুলো বাদ দেওয়ার একটা সিস্টেম আছে, ওই ফরম্যাট অনুযায়ী আমাদেরকে বাদ দিতে হয়। তাহলে এখানে আমাদের কি কি বাকি আছে? বলছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে কত? 2,50,000 টাকা। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হচ্ছে 30,000 টাকা। এই দুইটা আমরা বাদ দিয়ে দিব এখন। তাহলে লিখবো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, FIXED ফিক্সড ম্যানুফ্যাকচারিং, MANU
এফ এ ম্যানুফ্যাকচারিং, আমি একটু শর্ট করে লিখলাম ওভারহেড, OVER ওভারহেড। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 2,50,000, 2 3 4 2,50,000। তারপর হচ্ছে অফিস সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং SELLING, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এড MINISTRATIV, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত? 30,000 টাকা। 1 2 3 4 30,000 টাকা। দুইটা যোগ করব, দুইটা যোগ করে আমরা বিয়োগ করে দিই, তাহলে 2,80,000 টাকা। 1 2 3 4 2,80,000 টাকা। ঠিক আছে, এই 5,20,000 টাকা থেকে যদি আমরা 2,80,000 টাকা বাদ দেই, আমরা কত পাবো? আমরা পাবো 2,40,000 টাকা। 5 লক্ষ টাকা থেকে 2,80,000 চলে গেলে থাকবে কত? 2,20,000, আর 20,000 2,40,000, তাহলে 2,40,000 টাকা আমাদের ব্যালেন্সে থাকতেছে। এটা হচ্ছে আমাদের নেট ইনকাম। নেট ইনকাম, এটা হচ্ছে কি আমাদের নেট ইনকাম। আমরা এই যে এই বরাবর লিখতে পারি নেট ইনকাম, নেট ইনকাম, নেট ইনকাম, দেন একটা যেটাই না দিবেন। ঠিক আছে, দেন আমাদের কিন্তু হয়ে গেল ইনকাম স্টেটমেন্ট। এই অঙ্কটা আসছিল 2017 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলেন, মার্কেটিং ডিপার্টমেন্ট বলেন, সকলের জন্য কিন্তু নিয়ম সেম। আমি সর্বোচ্চ 4টা বা 5টা অঙ্ক করাই দেব। তারপর আপনি বই বা সাজেশনে যত ডিপার্টমেন্টের যত নিয়মের অঙ্ক আছে সবগুলো অঙ্ক আপনি নিজেই সমাধান করতে পারবেন। তো এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু ফার্স্ট কমেন্ট করে জানাবেন। অঙ্কটা কি বুঝতে পেরেছেন? অঙ্ক কি বুঝতে পেরেছেন? একটু ফাস্ট করতে হবে কমেন্ট, বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, বইয়ের শেষ পৃষ্ঠা ডান, আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ধন্যবাদ। যারা প্রথম থেকে ক্লাসে জয়েন করবেন তারা কি করবেন? তারা অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, এই অঙ্কটা আমরা কোন সিস্টেমে করলাম? এই অঙ্কটা আমরা করলাম, আচ্ছা এই অঙ্কটা কোন বেসিসে আছে আপনি কি বলতে পারবেন? হচ্ছে নরমাল বেসিস। আমি বলছিলাম ক্যাটাগরি 3টা আছে, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে কি ফেভার, আর একটা হচ্ছে আনফেভার। তো এখানে হচ্ছে অ্যাকচুয়াল বাজেটেড প্রোডাকশন বলেন, এখানে বলছে তারা কি 25,000 ইউনিট পণ্য উৎপাদন করছে, কিন্তু তাদের টার্গেটটা তারা বলে নাই, তাদের টার্গেট কত ইউনিট উৎপাদনের ছিল। যদি তাদের টার্গেট থাকতো 30,000 ইউনিট পণ্য উৎপাদন করবে, এর মধ্যে যদি 25,000 ইউনিট পণ্য উৎপাদন হতো অ্যাকচুয়ালি, তখন কিন্তু এটা আনফেভার হতো। আবার যদি তাদের টার্গেট থাকতো যে আমরা 20,000 ইউনিট পণ্য উৎপাদন করব, এর মধ্যে 25,000 ইউনিট পণ্য উৎপাদন করছে, তার মানে 5,000 বেশি ইউনিট পণ্য উৎপাদন করছে, তাহলে সেটা ফেভার হতো। তো এখানে যেহেতু তাদের মানে প্রত্যাশিত উৎপাদনের পরিমাণ দেওয়া নেই, তার মানে এটা নরমালে বলবো যে তারা যেটুকু উৎপাদন করছে সেটুকুই তারা স্যাটিসফাইড। তাহলে এখানে যদি প্রত্যাশিত ইউনিটের পরিমাণ দেওয়া নেই, তার মানে এটা নরমালে আছে। আর যদি প্রত্যাশিত উৎপাদনের পরিমাণ দেওয়া থাকতো এবং কম বেশি উৎপাদন হতো, তাহলে এটা ফেভার অথবা আনফেভার হতো। তো এটা হচ্ছে নরমাল বেসিস। ঠিক আছে, তো নরমাল বেসিসে আমরা কি করলাম? দেখেন ভেরিয়েবল কস্টিং সিস্টেমে আমরা কি করলাম? যে কস্ট পার ইউনিট বের করলাম এবং কি একটা ইনকাম স্টেটমেন্ট করলাম। এই প্রশ্নটা আসছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2017 সালে। কিন্তু এই প্রশ্নটা দিয়ে আমি আপনাদেরকে আমরা অ্যাবজর্পশন সিস্টেমের অঙ্কগুলো একটু ফাস্ট দেখাবো। এখন আমরা অ্যাবজর্পশন সিস্টেমে কস্ট পার ইউনিট বের করব এবং কি ইনকাম স্টেটমেন্ট করব, খুবই ফাস্ট করব, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। আমি একটা অঙ্ক দিয়ে দুইটা নিয়ম আপনাদেরকে নরমাল ক্যাটাগরি শেখাচ্ছি। আচ্ছা, এই ভেরিয়েবলের জায়গায় আমরা জাস্ট অ্যাবজর্পশন লিখে দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এই ভেরিয়েবলের জায়গায় আমরা জাস্ট অ্যাবজর্পশন লিখে দিব। তাহলে আমরা একটু, যদিও এটা এই পরীক্ষায় আসে নাই, কিন্তু আমি একটা অঙ্ক দিয়ে আপনাদেরকে দুইটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। তারপর এটা আমরা লিখতে পারি অ্যাবজর্পশন, FSORPTION, অ্যাবজর্পশন।
এখানে আমরা অ্যাবজর্পশন লিখে দেই ABSORPTION অ্যাবজর্পশন, ঠিক আছে। তো এখানে আমাকে বললো ক্যালকুলেট প্রোডাক্ট কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং গ্রস সমান পদ্ধতি। প্রিপেয়ার এ অ্যাবজর্পশন কস্টিং, প্রিপেয়ার এ অ্যাবজর্পশন এন হবে, যেটা এখানে বাউল আছে এন। প্রিপেয়ার এন্ড অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট, মানে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে আমাদেরকে ইনকাম স্টেটমেন্টও করতে হবে এবং কি কস্ট পার ইউনিট বের করতে হবে। আবারও বলছি, যদি প্রশ্নে শুধু এটা বলে প্রিপেয়ার এন্ড ইনকাম স্টেটমেন্ট অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অথবা ভেরিয়েবল কস্টিং সিস্টেম, আমাদেরকে মাস্ট বি বলুক আর না বলুক কস্ট পার ইউনিট অবশ্যই বের করতে হবে। তো এখন আমরা অ্যাবজর্পশন সিস্টেমে করি। দেখেন অ্যাবজর্পশন সিস্টেমে করলে কি কি পরিবর্তন হয়, কোথায় পরিবর্তন হয়, এটা আপনারা সহজেই বুঝতে পারবেন। তো আমি মুছে এখন আবার প্রথম থেকে করতেছি, ঠিক আছে। একটু ফাস্ট, আপনারা খাতা আমি যেভাবে করে সেভাবে করবেন, তারপর পরিবর্তনটা কোথায় আমি বলে দিলে আপনারা সহজে মনে রাখতে পারবেন, তাই আমি একটা অঙ্কের মধ্যে করাই দিচ্ছি, ঠিক আছে। তো সর্বপ্রথম এই হেডিংটা আমরা রাখি, কারণ এটা যেহেতু আমার 2 নম্বরে কাজে লাগবে, আমরা জাস্ট এখানে শুধু অ্যাবজর্পশন লিখে দিব, ঠিক আছে। 2 নম্বরের জন্য অ্যাবজর্পশন ABSORPTION অ্যাবজর্পশন। তো সর্বপ্রথম আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট বলবো, কি বলছে, ক্যালকুলেট প্রোডাক্ট কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। তো হেডিংটা আপনারা লিখে নেবেন রিকোয়ারমেন্ট 1, ঠিক আছে। আপনারা লিখবেন যে ক্যালকুলেট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অথবা কস্টিং। লেখার পর জাস্ট একটা ঘর করবেন, সিম্পল একটা ঘর করবেন, এর মধ্যে একটা 2টা কলাম থাকবে, এই পাশে একটা এই পাশে একটা টাকার জন্য টাকা, আর হচ্ছে এখানে পার্টিকুলার লিখে দিবেন, পার্টিকুলার, ঠিক আছে। তো আমরা জানি অ্যাবজর্পশন সিস্টেমে কস্ট পার ইউনিট বের করার জন্য 4টা আইটেম আসে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই তিনটা কমন ভেরিয়েবল অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে আসে, ভেরিয়েবল কস্টিং সিস্টেমে আসে। তারপর অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে একটা জিনিস আসে বেশি, সেটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে আমরা একটু লিখি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আমি শর্ট ফর্ম লিখি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 10 টাকা, ডাইরেক্ট লেবার 8 টাকা, তারপর হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 6 টাকা করে পার ইউনিট, ঠিক আছে। তো তারপর হচ্ছে আরেকটা আসবে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আমি শর্ট করে লিখছি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দেখেন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা বলছে, 2,50,000 টাকা। টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড খরচ হয়েছে 2,50,000 টাকা। এখন কত হাজার ইউনিট পণ্য উৎপাদন করছে, 25,000 ইউনিট পণ্য উৎপাদন করছে, এর জন্য ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড খরচ হয়েছে কত, 25,000 টাকা, 2,50,000 টাকা। তাহলে 1 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত হয়েছে সেটা আমরা বার করব কিভাবে, 2,50,000 টাকাকে 25,000 ইউনিট দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখবো 2,50,000 ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হবে কত, 2,00,000 ভাগ 25,000, 1 2 3 25,000, ঠিক আছে। 25,000, তাইলে একটু এটা আমার একটু ক্যালকুলেশন করে জানান এখানে কত আসে। 2,50,000 টাকাকে 25,000 দ্বারা ভাগ করলে কত টাকা আসে আমার একটু জানান, একটু ফাস্ট, যাদের কাছে ক্যালকুলেটর আছে আমাকে একটু জানান। আমাকে একটু জানান যে 2,50,000 টাকাকে 25,000 ইউনিট দ্বারা ভাগ করলে কত টাকা আসে। 1 2 3 4 ভাগ 10 টাকা, প্রতি ইউনিটে 10 টাকা করে আসবে। তাহলে আমরা আমাদের যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্রত্যেক ইউনিটে খরচ হয়েছে 10 টাকা করে, 10 টাকা। তাহলে টোটাল আমরা যোগ করে দেখি অ্যাবজর্পশন সিস্টেম আমাদের পার ইউনিট কত টাকা খরচ হয়, মানে প্রোডাক্ট কস্ট উৎপাদন করে 10 10 20 8 আর 14 34 টাকা, 34 টাকা। এই আমাদের কি কস্ট পার ইউনিট প্রোডাক্ট কস্ট অ্যাবজর্পশন সিস্টেমে আমাদের হয় কত, 34 টাকা। তারপর এইভাবে একটা জেটাইনা দিব আমরা। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের হয়ে গেল অ্যাবজর্পশন সিস্টেমে। যদিও প্রশ্নে অ্যাবজর্পশন সিস্টেম চাই নাই, ভেরিয়েবল সিস্টেমে চাইছে, কিন্তু আমি অ্যাবজর্পশনের নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি একটা অঙ্ক দ্বারাই। তাহলে ভেরিয়েবল সিস্টেম এবং অ্যাবজর্পশন সিস্টেমের মধ্যে দেখেন আমি পার্থক্যটা দেখাই দিই। এই যে
এই যে এখানে আবারও পার্থক্যটা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে। ভেরিয়েবল সিস্টেমের মধ্যে ভেরিয়েবল এটা যদি আমরা অ্যাবজর্পশন ধরি আর এটাকে যদি ভেরিয়েবল ধরি, ভেরিয়েবল আসে 3টা আইটেম, অ্যাবজর্পশন আসে 4টা আইটেম। এই যে ভেরিয়েবলে ডাইরেক্ট মেটেরিয়াল আসে, ডাইরেক্ট লেবার আসে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং আসে, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসে না। তাইলে এখানে হবে 24 টাকা। 24 টাকা। তাহলে দেখেন ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল কস্টিং সিস্টেমে আমাদের প্রোডাক্ট কস্ট আছে পার ইউনিট 24 টাকা, আর অ্যাবজর্পশনে আসে পার ইউনিট 34 টাকা। কেন আসে? কারণ অ্যাবজর্পশনে একটা আইটেম বেশি আসে, সেটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর ভেরিয়েবলে এটা আসে না। তাহলে আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা রিকোয়ারমেন্ট 2 করব। তাহলে এটা একটু মনে রাখবেন, আমাদের প্রোডাক্ট কস্ট অ্যাবজর্পশন সিস্টেমে আসে 34 টাকা পার ইউনিট। এটা ইনকাম স্টেটমেন্ট করার সময় আমাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা আবার লিখে নিলাম ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য মান্থ এন্ডেড 31 অক্টোবর 2012। আবারও আমরা 3টা কলাম করব, 2টা টাকার আর একটা অ্যাকাউন্টস টাইটেলের জন্য। এই যে এই টাকা 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 অ্যাকাউন্টস টাইটেল, অ্যাকাউন্ট টাইটেল TITLES টাইটেল। ঠিক আছে, এই অঙ্কটা যদি করতে পারেন তাহলে আপনাদের দুইটা কিন্তু কমন হয়ে যাবে। বই বা সাজেশনে অনেকগুলো অঙ্ক আপনারা সমাধান করতে পারেন। তাহলে ইনকাম স্টেটমেন্টের মূল কাজ হচ্ছে কি আয় থেকে ব্যয় বাদ দেওয়া। ঠিক আছে, আয় থেকে ব্যয় বাদ দেওয়া। তো দেখেন অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে কিন্তু রেটগুলো আরো একটু বেশিতে বিক্রি করা হয়, যেহেতু তাদের উৎপাদন খরচ বেশি, তারা বিক্রয় একটু বেশি মূল্যে করি। আচ্ছা দেখি 50 টাকা ধরে আমরা করি। তাহলে প্রথমে আমরা আয় লিখবো সেলস। সেলস SALES সেলস। সেলস ছিল আমাদের কত? 20,000 ইউনিট। 1 2 3 4 5 সরি 20,000 ইউনিট ইন্টু বিক্রি করছে কত? 50 টাকা করে। 50 টাকা করে, তাহলে 5 20 100, 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা আমাদের সেলস ছিল। 10 লক্ষ টাকা ছিল আমাদের সেলস। এখন আমরা লেস লেস করব, লেস LES লেস। লেস যখন আমরা ভেরিয়েবল সিস্টেমে করছিলাম তখন আমরা লিখছি কি লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। অ্যাবজর্পশন সিস্টেমের সময় ভেরিয়েবল শব্দটা আসবে না, কারণ অ্যাবজর্পশন একটা সিস্টেম আর হচ্ছে ভেরিয়েবল আরেকটা সিস্টেম। তাইলে এখানে শুধু হবে কস্ট অফ গুডস সোল্ড, COST কস্ট অফ গুডস সোল্ড, GWDS গুডস সোল্ড, SOLD কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে 3টা আইটেম আসে, একটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি অথবা বিগিনিং ইনভেন্টরি, তারপর প্রোডাকশন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা প্রোডাক্ট কস্ট, আর 3 নাম্বার আসে এন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি। তাহলে বিগিনিং ইনভেন্টরি নাই, তারপর আমরা লিখি, কিন্তু পরীক্ষা আপনারা না লিখলে সমস্যা হবে না যদি না থাকে। তাহলে আমরা লিখি ওপেনিং ইনভেন্টরি, OPENING ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি আমাদের কিছুই ছিল না, এই কারণে আমরা একটা দাগ দিলাম। যদি কিছু থাকতো তাহলে আমরা এটাকে কত দ্বারা গুণ করতাম? 34 দ্বারা, কারণ আমাদের কস্ট পার ইউনিট প্রোডাক্ট কস্ট ছিল 34 টাকা পার ইউনিট। তারপর হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট বলতে আমরা কত হাজার ইউনিট পণ্য উৎপাদন করছি, উৎপাদনের জন্য কত টাকা ব্যয় হয়েছে। তাহলে লিখতে পারি যে প্রোডাকশন কস্ট, যেহেতু এটা অ্যাবজর্পশন সিস্টেমে করতেছি সেখানে ভেরিয়েবল নামে কোনো শব্দ আমরা আনবো না। তাহলে লিখবো প্রোডাকশন কস্ট, PRODUCTION প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট আমরা প্রোডাকশন করছি 25,000 ইউনিট। 1 2 3 25,000 ইউনিট। আমাদের প্রোডাক্ট কস্ট পার ইউনিট আসছে কত? 34 টাকা করে। 34 টাকা করে অ্যাবজর্পশন সিস্টেম। আচ্ছা 25,000 টাকা যদি আমরা 34 দ্বারা গুণ দেই কত টাকা আসে একটু আমাকে ক্যালকুলেশন করে বলেন। কত টাকা আসবে? 25,000 ইউনিটকে 25,000 1 2 3 ইন্টু 34 আসবে কত? 8,50,000 টাকা। মেবি আমার ক্যালকুলেটরে কিছু সাইন মিসিং হয়, আমার একটু কারেক্ট করে বলেন কত টাকা আসবে। আমার মতে দেখাচ্ছে 8,50,000। 8,50,000 ঠিক আছে। 25 34 টাকা করে হলে 8,50,000। যদি কম বেশি হয় আমাকে একটু কারেক্ট করে জানান। তারপর আমি বলছি কস্ট অফ গুডস সোল্ড 3টা আইটেম আসে, ওপেনিং ইনভেন্টরি, লেস। আমরা এটাকে অ্যাড করি, অ্যাড প্রোডাকশন কস্ট, লেস LESS। লেস হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি করতে ছিল আমরা উৎপাদন করছি 25,000 দিব। তাইলে 1 2 3 5,000 ইউনিট ইন্টু 34 টাকা।
34 টাকা করে 5000 ইউনিটকে আমরা কত পাই? 34,000 5000 1 2 3 5000 ইন্টু 34 আমাদের এখানে দেখাচ্ছে 1,70,000 টাকা। আপনারা একটু কারেক্ট করে আমাকে বলবেন। 1,70,000 1 2 3 হ্যাঁ 1,70,000 আমরা বিয়োগ করব। 8,50,000 টাকা থেকে যদি 1,70,000 টাকা বিয়োগ করি কত হয় এগুলো একটু আমাকে জানবেন। 8,50,000 50,000 মাইনাস 1,70,000 1 2 3 1,70,000 তাহলে আমাদের থাকে 6,30,000 টাকা। 6,30,000 টাকা। আচ্ছা 8 লক্ষ টাকা থেকে যদি 1 লক্ষ টাকা 1,70,000 চলে যায় তাহলে থাকবে 6,30,000। 6,30,000 টাকা থেকে আচ্ছা এটা কি মিস হলো? 8,50,000 1 2 3 8,50,000 মাইনাস 1,70,000 আমার এখানে 6,30,000 দেখাচ্ছে। আপনাদের কাছে কি ঠিক আছে? 6,80,000 আর 1,70,000 6,80,000 ঠিক আছে। প্রথমে থেকে 6,80,000 আসে 34 টাকা করে গুণ করলে 25,000 ইন্টু 34। আচ্ছা এটা কি 6,80,000 আসে নাকি 8,50,000 আসে? আমাকে একটু কনফার্ম করবেন। আচ্ছা আমি এখন আপাতত 6,80,000 লিখি আর নিচেরটা মনে হয় 1,70,000 ঠিক আছে। 6,80,000 1 2 3 4 ঠিক আছে। এখন 6,80,000 টাকা থেকে 1,70,000 টাকা বিয়োগ করলে কত হয়? 80 থেকে যদি 70,000 টাকা যায় তাহলে আর 10,000 থাকে। আর 6 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা চলে গেলে আর থেকে 5 লক্ষ, তাহলে 5,10,000 টাকা। 5,10,000 টাকা আমরা এখানে লিখবো। 5,10,000 1 2 3 4 5,10,000 ঠিক আছে কিনা বলবেন? তো যেহেতু আমরা কি করব সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেব। সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দেব। এখানে সেলস হচ্ছে আমাদের আয় হচ্ছে কত 10 লক্ষ টাকা, কস্ট অফ গুডস সোল্ড এটা একটা ব্যয়ের অংশ। হ্যাঁ 5,10,000 টাকা বাদ দিলে আমাদের আর থাকবে 4,90,000 টাকা। 1 2 3 4 4,90,000 টাকা। এটুকু কি ঠিক আছে? হিসাবটা আমাকে একটু জানান তো। এটুকু ঠিক আছে কিনা আমাকে একটু জানান। এই যে এটার নাম হচ্ছে কি গ্রোস মার্জিন। আমরা লিখবো এটার নাম গ্রোস GROSS গ্রোস মার্জিন MARGIN গ্রোস মার্জিন ঠিক আছে। তো এইটুকু হিসাবটা ঠিক আছে কিনা একটু আমাকে জানাবেন। যদি হিসাব কম বেশি হয় আপনারা একটু কারেকশন করে নেবেন, কিন্তু নিয়মটা দেখেন। আমরা দেখেন কি কি বাদ দিলাম। এখানে আমরা আয় থেকে আয়ের একটা অংশ বাদ দিলাম কস্ট অফ গুডস সোল্ড। এখন কিন্তু আমাদের কিছু ফিক্সড কস্ট রয়ে গেছে। ফিক্সড কস্ট গুলো আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি আমাদের নেট ইনকাম পেয়ে যাবো। লেস 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 ফিক্সড কস্ট FIXED ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কি কি আছে? ফিক্সড কস্ট আমাদের দুইটা ছিল। এক হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর আরেকটা ছিল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কিন্তু আমরা কোথায় নিয়ে গেছি? যে প্রোডাক্ট কস্ট পার ইউনিটে নিয়ে গেছি 2,50,000 টাকা। এই যে 34 টাকা এখানে কিন্তু আমাদের কি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কিন্তু এখানে আছে 34 টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তার মানে কি আমাদের ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অলরেডি কাউন্ট করা হয়ে গেছে, মানে গণনা করা হয়ে গেছে। এখন আর বাকি ফিক্সড কস্ট গুলো আমরা বাদ দিব। তাহলে বাকি ফিক্সড কস্ট আর কি কি থাকে? এই যে বলছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2,50,000 টাকা, এটা আমরা নিয়ে গেছি প্রোডাকশন কস্ট করার সময়। তারপর এটা যদি নিয়ে গেছি এটা আর এখন নিব না। আর বাকি কি কি যে যে কস্ট থাকে ফিক্সড ওগুলা নিব। তার বলছে এন সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টাকা 30,000 টাকা। এটাই আছে, শুধু এটি আমরা বিয়োগ করব। আরো যদি ফিক্সড কস্ট থাকতো আরো আমরা বিয়োগ করতাম। তাহলে লিখবো সেলিং SELLING সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ADMINISTRATIV অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত টাকা? যেহেতু একটা ডাইরেক্ট আমরা এখান থেকে বিয়োগ করে দেই 30,000 1 2 3 4 30,000 তাহলে 4,90,000 টাকা থেকে যদি 30,000 বাদ দেই তাহলে আমাদের থাকবে 4,60,000 1 2 3 4 4,60,000 টাকা। সেটা হচ্ছে আমাদের কি নেট ইনকাম। এটা হচ্ছে আমাদের নেট ইনকাম। বুঝতে পারছেন?
একটা অঙ্ক দিয়ে আমি আপনাদেরকে সবগুলো বুঝিয়ে দিলাম। তাহলে সেটা হচ্ছে আমাদের নেট ইনকাম। নেট ইনকাম হচ্ছে আমাদের কত, 4 লাখ। দেন আপনারা একটা এভাবে কি দাগ দিয়ে মিলিয়ে দিবেন। বুঝতে পারছেন? আমি বলি নিয়ম হচ্ছে মেন, নিয়ম মেন। এখন কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো নিয়ম মেন, আমার যদি যোগ বিয়োগ গুণে একটু ভুল হয়ে থাকে তাহলে আপনারা একটু কারেকশন করে নেবেন। ভুল যদি হয় 25,000-কে 34 দ্বারা গুণ করবেন, যত হবে এখানে লিখবেন। তারপর 5,000-কে 34 দ্বারা গুণ করবেন, গুণ করার পর যত আসবে এখানে লিখবেন। এখানে উপরের ফিগার থেকে নিচের ফিগার বাদ দিয়ে এখানে লিখবেন। এই ফিগারটা 10 লক্ষ টাকা থেকে বাদ দিবেন, বাদ দিলে এই ফিগারটা আমাদের আসবে গ্রোস মার্জিন। গ্রোস মার্জিন থেকে আমরা পরবর্তী ফিক্সড কস্ট গুলা বাদ দেবো। ফিক্সড কস্ট আর একটাই আছে, সেটা হচ্ছে কি সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্স ওভারহেড। সেটা 30,000 ছিল। এই ফিগার থেকে আমরা 30,000 টাকা বাদ দিলে যেটা থাকবে ওইটা আমাদের নেট ইনকাম। এখন ভেরিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে কি কি পার্থক্য আমি বলে দিচ্ছি। ভেরিয়েবল কস্টিং এবং কি অ্যাবজর্পশন কস্টিং এ আপনার ইনকাম স্টেটমেন্টে একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে ফিক্সড কস্ট গুলার মধ্যে। ফিক্সড কস্ট যতগুলা থাকে সেগুলোর মধ্যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যদি আমরা ভেরিয়েবল সিস্টেমে করি, আপনারা একটু সমাধানে দেখেন। ভেরিয়েবল সিস্টেমে যখন করছিলাম তখন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এই দুইটা এখানে বিয়োগ করছিলাম। গ্রোস মার্জিন থেকে আমরা কি দুইটা কন্ট্রিবিউশন মার্জিন, যখন আমরা কি করি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিই তখন আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই। আর যখন আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই তখন আমরা গ্রোস মার্জিন পাই। আচ্ছা, তারপর আমরা যখন ভেরিয়েবল সিস্টেমে করছিলাম তখন আমরা ফিক্সড কস্ট কি কি লিখছিলাম, দুইটা লিখছিলাম। একটা হচ্ছে কি, একটা লিখছিলাম যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2,50,000 টাকা, আর সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30,000 টাকা। এই 2,80,000 টাকা আমরা বিয়োগ করছিলাম। আর অ্যাবজর্পশন সিস্টেমে আমরা কি করলাম, ফিক্সড কস্টের মধ্যে শুধু সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এখানে 30,000 টাকা বিয়োগ করছি। আর 2,50,000 টাকা কি হয়েছে, 2,50,000 টাকা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওইটা কোথায় গেছে, ওইটা হচ্ছে আমাদের কস্ট পার ইউনিট প্রোডাকশন কস্টে আমরা দেখিয়ে দিয়েছিলাম। প্রোডাকশন কস্টে আমরা 2,50,000 টাকাকে 25,000 দ্বারা ভাগ করে 10 টাকা পার ইউনিট আছে। এই 10 টাকা আমরা যোগ করে এখানে 34 টাকা হলো। তাহলে আশা করি বুঝতে পারছেন যে অনেকের প্রশ্ন হতে পারে যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড তো এখানে বিয়োগ করে নাই, সেটা কোথায় গেল। সেটা কিন্তু আমরা আগেই কোথায় দিয়েছি, প্রোডাকশন কস্টে 34 টাকার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি। আশা করি এটুকু বুঝতে পারছেন। আজকে যে দুইটা নিয়ম দেখাইলাম, দুইটা নিয়ম কি আপনারা বুঝতে পারছেন? একটু ফাস্ট কমেন্ট করবেন। আট লক্ষ 50,000, 1,70,000। আচ্ছা, তাহলে আমার আগেটাই ঠিক ছিল। তাহলে এখানে 8,50,000 হবে, তাই তো? 8,50,000, 8,50,000, 1 2 3 4, 8,50,000 আর 1,70,000। তাহলে 8 লক্ষ থেকে 1,70,000 চলে গেলে থাকবে 6,30,000, 6,30,000 আর হচ্ছে 50, 6,80,000। এখানে থাকবে 6,80,000, 6,80,000, 1 2 3 4, 6,80,000, 6,80,000। তাহলে 10 লক্ষ টাকা থেকে যদি 6,80,000 চলে যায় থাকবে আমাদের 3,20,000, 3,20,000, 3,20,000, 1 2 3 4, 3,20,000। 3,20,000 টাকা থেকে যদি 30,000 টাকা চলে যায় তাহলে থাকবে আমাদের 1,90,000, 1,90,000 থাকবে নেট ইনকাম। 1,90,000, ঠিক আছে? 1,90,000 হবে আমাদের নেট ইনকাম। 1 2 3 4। এখন আশা করি ঠিক আছে। 8,50,000 আর হচ্ছে 8,50,000 থেকে 1,70,000 চলে 6,80,000, 6,80,000, 10 লাখ থেকে 6,80,000 চলে গেলে 3,20,000, 3,20,000 থেকে 30,000 চলে গেলে 2 লক্ষ, 1,90,000, 1,90,000 আর 30, 2,90,000 হবে, 2,90,000। তাহলে আমাদের নেট ইনকাম হয়ে গেল, সমস্যা নেই। কিন্তু নিয়ম কি বুঝতে পেরেছেন? আমি একটা অঙ্কের মাধ্যমে আপনাদেরকে দুইটা নিয়ম শিখিয়ে দিলাম। ভেরিয়েবল কস্টিং সিস্টেমে করলে প্রথম যেভাবে দেখেছি ওইভাবে করবেন, আর যদি অ্যাবজর্পশনে বলে তাহলে সেকেন্ড টাইম যেভাবে দেখালাম ওইভাবে করবেন। এখন যারা 1 নম্বর ক্লাসটা দেখেছেন এখন বুঝতে পারবেন যে আসলে 1 নম্বর ক্লাসটা কতটা হেল্পফুল এবং তথ্যবহুল ছিল। পরবর্তীতে যখন আরো অঙ্ক সমাধান করবো তখন আমি আরো ফাস্ট করবো, আপনারা আরো সহজে বুঝতে পারবেন। এই দুইটা নিয়ম কি বুঝতে পারছেন?
দুইটা নিয়ম কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি। আপনাদেরকে দুইটা নিয়ম সেখানে দিলাম, কিন্তু আমাদের ক্যাটাগরি কি ছিল? নর্মাল ক্যাটাগরি। নর্মাল ক্যাটাগরি বলতে কি, যে আমাদের কি এখানে প্রত্যাশিত প্রোডাকশন দেওয়া হয় নাই, তা আমরা ধরে নিলাম যে আমাদের উদ্দেশ্যই ছিল আমরা 25,000 ইউনিট পণ্য উৎপাদন করব, এবং কি 25,000 ইউনিটই উৎপাদন করেছি, তাহলে এটা নর্মাল বেসিস, নর্মাল ক্যাটাগরির মধ্যে আছে। পরবর্তী ক্লাসে আমরা ফেভার এবং কি আনফেভার শিখবো, তাহলে আমাদের অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। আর মাত্র দুটো অঙ্ক করবো, একটা হচ্ছে ফেভারের, একটা হচ্ছে আনফেভারের। তাহলে বইয়ের শেষ পৃষ্ঠা। জি স্যার, বুঝেছি, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করতে পারি। আপনাদের ফ্রেন্ড বা যারা আছে তাদেরকে ক্লাসগুলো শেয়ার করে দিবেন, এবং কি যারা পরবর্তীতে ক্লাসগুলো রেকর্ড করবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগলো, বা আপনারা কতটুকু হেল্পফুল হচ্ছে ক্লাসগুলো আপনাদের জন্য, আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন।